হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের পরিবেশের ক্লাস। প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে দাগের দেখো, এক শৃঙ্গ গন্ডার দেখা যায় রাজা ভাত খাওয়ায়, জয়ন্তীতে, জলদাপাড়ায় নাকি কালিম্পংয়ে। তাহলে এর সঠিক উত্তর হবে এক শৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়ায়। অপশন গ হবে সঠিক উত্তর। দুয়েটা দেখো, রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে কাটোয়ায়, চিত্তরঞ্জনে, আলিপুরদুয়ার জাংশনে নাকি শিলিগুড়িতে। এর সঠিক উত্তর হবে অপশন খ, চিত্তরঞ্জনে। তিনের দেখো, অর্কিডের জন্য বিখ্যাত শহর কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি নাকি কল্যাণী। অর্কিডের জন্য বিখ্যাত শহর এটা হবে অপশন ক, কালিম্পং। একের চারটা দেখো, ঝিনুক দিয়ে মূর্তি গড়ে কোথায়, বিষ্ণুপুরে, দুর্গাপুরে, নবদ্বীপে নাকি দীঘায়। ঝিনুক দিয়ে মূর্তি গড়ে, এর সঠিক উত্তর হবে অপশন ঘ, দীঘায়। একের পাঁচের দেখো, প্লেগ রোগীদের সেবা করেছেন বেগম রোকেয়া, প্রীতিলতা ওয়েদেদার, কল্পনা দত্ত নাকি ভগিনী নিবেদিতা। তাহলে এর সঠিক উত্তর হবে প্লেগ রোগীদের সেবা করেছেন অপশন ঘ, ভগিনী নিবেদিতা। এরপর দুয়েটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক একটা, গঙ্গা হলো ড্যাশ নদী। এর উত্তরটা হবে গঙ্গা হলো নিত্যবহ নদী। দুয়েটা দেখো, দ্বারকেশ্বরের দক্ষিণে ড্যাশ নদী গিয়েছে। এটা হবে দ্বারকেশ্বরের দক্ষিণে শিলাবতী নদী গিয়েছে। দুয়ের তিনেটা দেখো, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত, রায়গঞ্জে অবস্থিত। চারটা দেখো, বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো ড্যাশ। এটা হবে বক্সা অরণ্যের প্রবেশদ্বার হলো আলিপুরদুয়ার, মানে আলিপুরদুয়ারকে বলা হয় বক্সা অরণ্যের প্রবেশদ্বার। এরপর পাঁচটা দেখো, অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত। অযোধ্যা পাহাড় অবস্থিত পুরুলিয়া জেলায়, আমরা সকলেই জানি, তাই না। এরপর ছয়টা দেখো, শিশু দিবস পালন করা হয় ড্যাশ এর জন্মদিনে। কার জন্মদিনে? জওহরলাল নেহরুর জন্মদিনে। এরপর তিনেরটা বলেছে স্তম্ভ মেলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। তাহলে দেখো, এক একটা বলেছে, তিনের এক একটা বলেছে ম্যানগ্রোভ জাতীয় গাছ, এটা হবে বাইন। তাহলে এর সাথে গ মিলিয়ে দাও। তারপর রয়েছে সিউড়ি, সিউড়ি এটার সাথে মোরব্বা মিলিয়ে দাও। সিউড়িতে মোরব্বা কিন্তু বিখ্যাত। ওকে। তারপর আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে শান্তিনিকেতন, মিলিয়ে দাও। তারপর রেশম কীট, এটা হবে তুঁত গাছ। আর পাঁচে রয়েছে কীটনাশক, এটা হবে নিমপাতা। নিমপাতা একটা কীটনাশক। ওকে, বোঝা গেল। এরপর চারটে কি বলেছে, এক কথায় উত্তর দাও। চারের একের প্রশ্ন দেখো, শালপাতার ব্যবহার লেখো। মানে শালপাতা দিয়ে কি কি বানানো হয়, এটা লিখবে। প্লেট, বাটি বানানো হয়। চারের দুইটা দেখো, সুন্দরবন অঞ্চলের পশ্চিমবঙ্গ অংশে বসতিহীন দ্বীপের সংখ্যা কত। এটা হবে 100টি। তিনেটা দেখো, আলিপুরদুয়ারের দুটি নদীর নাম লেখো। আলিপুরদুয়ারের দুটি নদীর নাম হলো তোরসা আর কালজানি। চারের প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের দুটি নদীর নাম লিখো। সুন্দরবন অঞ্চলের দুটি নদী হলো মাতলা আর বিদ্যাধরী। পাঁচের দেখো, ডিরোজিও এর পুরো নাম কি। ডিরোজিওর পুরো নাম লেখো। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। চারের ছয়টা দেখো, সিঙ্গালীলা পর্বতশ্রেণী কোথায় অবস্থিত। এটা হবে দার্জিলিং। পাঁচের কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। পাঁচের একের প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম লেখো। কি হবে? সান্দাকফু। এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 3630 মিটার। এরপর পাঁচের দুইটা দেখো, হারভেস্টার কি, এর ব্যবহার লেখো। তোমরা উত্তরটা এখান থেকে লিখবে, তোমাদের পরিবেশ বইয়ের 98 পাতা থেকে। হারভেস্টার কি? যে যন্ত্র দিয়ে ধান কাটা বা ঝাড়া হয় সেই যন্ত্রকে বলা হয় হারভেস্টার। এই লাইনটা তুলে দেবে। আর বলেছে এর ব্যবহার লিখো। এখান থেকে লিখবে যে হারভেস্টার দিয়ে ধান কাটা, খড় থেকে ধান আলাদা করা ও এক জায়গায় জড়ো করা হয়। ওকে। এরপর পাঁচের দাগে তিনের প্রশ্ন দেখো, ডিভিসি এর পুরো নাম লেখো।
কেন তৈরি করা হয়েছিল? তোমরা এখান থেকে লিখবে তোমাদের পরিবেশ বইয়ের 107 পাতা থেকে ডিভিসির পুরো কথাটার মানে হলো দামোদর ভ্যালি কর্পোরেশন এর কি জন্য তৈরি করা হয়েছিল। এখান থেকে লিখবে বন্যা বন্ধ করার জন্যই ডিভিসি করা হয়েছিল। ঠিক ছিল, পাহাড় থেকে দামোদর নদী দিয়ে গড়িয়ে আসা বর্ষার জল জমিয়ে রাখা হবে। পশ্চিমবঙ্গের সীমান্তের কাছেই অনেকগুলো জলাধার করা হবে, সেখানে জল আটকে রাখা হবে, তাতে বন্যা হতে পারবে না। ফলে সেই জল অল্প অল্প করে ছাড়া হবে, তাতে এই অঞ্চল সারা বছর চাষ করার জল পাবে। ওকে, এখান থেকে লিখবে এতটা পর্যন্ত, মানে এখান থেকে বন্যা থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 4 দাগেটা কি বলেছে, নিত্যবহ নদী বলতে কি বোঝো? তাহলে উত্তরটা দেখো, তোমরা পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 67 নাম্বার পাতাতে যে নদীগুলো সমসময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাদেরকে নিত্যবহ নদী বলে। ঠিক আছে, এই আমি যেরকমভাবে বললাম সেরকমভাবেই লিখবে। ওকে, আরেকবার বলে দিচ্ছি, যে নদীগুলো সমসময় বয়ে যায় এবং সারা বছর জল থাকে তাদেরকে নিত্যবহ নদী বলে। এরপর 5 দাগের 5টা দেখো, গঙ্গা নদীর গতিপথ লেখো। তাহলে দেখো এর উত্তরটা, তোমরা এর উত্তরটা 68 পাতাতে পেয়ে যাবে। এখান থেকে লিখবে, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু, উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে, বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভিতর দিয়ে, তার নাম পদ্মা, আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে গেছে। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত এই ধারাটির নাম ভাগীরথী, আর নবদ্বীপের পর থেকে এর নাম হুগলি নদী। এই ভাগীরথী হুগলি নদী ডায়মন্ড হারবার হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। ওকে, তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় গঙ্গা নদীর গতিপথ, তাহলে এখান থেকে উত্তরাখণ্ড থেকে মিশেছে পর্যন্ত লিখবে। এরপর দেখো 5 দাগের 6 প্রশ্নটা, অর্থাৎ শেষ প্রশ্ন, লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। তোমরা এর উত্তর পেয়ে যাবে তোমাদের পরিবেশ বইয়ের 115 পাতাতে। দেখো, যেসব মাছ হয়তো ভবিষ্যতে আর দেখাই যাবে না, স্বাদ জানা তো দূরের কথা, তাদেরকে বলা হয় লুপ্তপ্রায় মাছ। আর এর উদাহরণস্বরূপ লিখবে এগুলো খলসে, নাদোস, শোল, বোয়াল, কই ইত্যাদি। বোঝা গেল? সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।